উম, স্যার। হ্যাঁ, তাসমিয়া শুনতে পাচ্ছি। প্লিজ। হ্যাঁ। তাহলে তোমার তো প্রিলি, স্যার, প্রিলি থেকে পরে রিটেন, তুমি কি রিটেনের প্রিপারেশন নয়, রিটেন রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো কি তুমি প্রিলির আগে হুম। পড়ে ফেলেছিলে, নাকি প্রিলি পাশ করার পরে তারপরে রিটেনের সিলেবাসে ঢুকেছো? স্যার, আমি তো একটু প্রিলিটাই তো খুব বেশি সময় নিয়ে করতে পারি নাই, তো আমি স্যার রিটেনটা পরেই দিয়েছিলাম। কিন্তু এখনকার ওদের জন্য বলবো যে ওরা যেন এই ভুলটা না করে। কারণ এখন টাইম 2 মাস মানে 2 মাস, 55 দিন মানে 55 দিন, একদিন বাড়ায়ও না কমায়ও না। তো এখন ওই যে প্রিলি পাস করে দেন হচ্ছে রিটেনের পড়া শুরু করবে, এখন সেটার কোনো সুযোগ নাই। বাট আমি স্যার প্রিলি, মানে রিটেনটা হচ্ছে আমি প্রিলি পাস করে, মানে প্রিলি পাস না, মানে প্রিলি দিয়ে আমি শুরু করেছিলাম পরদিন থেকেই। কারণ আমি, আমার যে কাটমার্ক ছিল, কাটমার্ক ছিল স্যার 110-এর মতো, তো আমি আমার 115 ছিল। তো মোটামুটি শিওর ছিলাম যে যদি কোনো ধরনের টেকনিক্যাল ফল্ট বা কোনো ধরনের বিপর্যয় না হয় আমার প্রিলি চলে আসবে ইনশাল্লাহ। তো আমি স্যার তার পরদিন থেকেই লেগে যাই। এবং স্যার, আমি এই ক্ষেত্রে আমি একটু স্ট্র্যাটেজিক ছিলাম। আমি প্রিলিতে কিন্তু কোনো কোচিং এর সহায়তা বা ওইরকম কিছুই আমি অলমোস্ট নেই নেই বললেই চলে। কিন্তু রিটেনের সময় স্যার আমি অনেক হেল্প নিয়েছি আর কি। বিভিন্ন জনের বিভিন্ন কোর্স আমি এনরোল করেছি। তো আমি কি করতাম, আমার যে নিজের যে একটা, স্যার রিটেনের সিলেবাস এত হিউজ যে আমি হচ্ছে শুধু সিলেবাস বুঝতে কি কি আছে, কি কি আমার পড়তে হবে সেটা বুঝতেও 2 মাস যায়, আমি বলবো এটা। তো আমি কি করেছি, আমি ওই নিজে ওটা নিয়ে আমি ঘাটাঘাটি করতেই যাই নাই। তো আমি হচ্ছে স্যার এই যে বিভিন্ন জনার বিভিন্ন কোর্সে ইম্পর্টেন্ট যে যে কোর্সটা ভালো পড়ায়, আমি তাদের কোর্সে এনরোল করেছি। আমি কিন্তু কোনো গতানুগতিক কোচিং এর ইয়াতে যাই নাই যে আমি হচ্ছে যে যে কোচিং করে আসবো। আমি মনে করি যে অনেক টাইম কিল করে। আর এক্ষেত্রে স্যার রেকর্ডেড ক্লাসগুলোতে কি হয় যে আমি একটু পরে করলেও অসুবিধা নেই, আমার লাইভ করতে হবে না, আমি আমার সুযোগ সুবিধা মতো করে নিব। তো এই এই ক্ষেত্রে আমি একটা বেনিফিট পেয়েছি এই, যে হচ্ছে স্যাররাই সিলেবাস বুঝিয়ে দিয়েছেন। সিলেবাস অনুযায়ী তাদেরই কোর্স শেষ করার একটা, মানে সিলেবাস শেষ করার একটা টেন্ডেন্সি ছিল। তাদেরই একটা গরজ ছিল যে মানে পরীক্ষার আগে সিলেবাসটা শেষ করতে হবে। তো এইভাবে স্যার আমি এগিয়েছি। আর আমার নোট খাতা ছিল, আমি ক্লাস নোট তুলতে খুবই ভালো। আমার সুন্দর গোটা গোটা হাতের লেখা দিয়ে আমি সুন্দরভাবে ক্লাস নোট তুলে রাখতাম। আর আরেকটা ল্যাকিংস বলবো স্যার, আমাদের ভালো বই নাই রিটেনের। আমি আচ্ছা যেমন আচ্ছা। ধরেন বাংলাদেশ অ্যাফেয়ার্সই বলেন, এখন একটু দুই একটা বই বের হয়েছে খুব রিসেন্টলি 46-47 থেকে, কিন্তু আমাদের সময় মোটা মোটা বই ছিল। প্রফেসর, তারপর হচ্ছে এগুলোতে গতানুগতিক এত লেখা, মানে এগুলো মানসম্মত ছিল না, আমি যেটা আচ্ছা, তুমি বলবো। যেটা আর বই বললা না যে রিসেন্ট আপডেট করতো রিসেন্ট না। যে ভালোগুলো বললা বললা একটু বলবা, নাম টাম বলবা রিটেনের জন্য কিরকম, একটু জাস্ট জেনে রাখি কোন বইগুলো তোমার কাছে মানে বেটার মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। আহ উম, উম, বাংলায় স্যার এসিউরেন্সের, বাংলা ভালো ছিল মোটামুটি এসিউরেন্সের। তারপর হচ্ছে ইংরেজিও আমি এসিউরেন্সই পড়েছি। আর স্যার ওই যে যেহেতু আমি অনলাইন কোর্স ভিত্তিক লেসন গুলো নিচ্ছিলাম, আমি না বই থেকে একটু পড়াশোনা কম করেছি লিটারালি। তারপর স্যার সায়েন্সে বই ছিল সায়েন্স আওয়ার, ওইটা বেটার, সায়েন্স আওয়ার বইটা। ওকে। আর বাংলাদেশে সবচাইতে ছিল হিজিবিজি, চ্যাপ্টার হচ্ছে হিউজ, এবং কোনো একটা ভালো বই ছিল না। আর এখন স্যার মেবি নাইম ভাই একটা বই বের করছে, 46 থেকে নাইম ভাই বাংলাদেশ অ্যাফেয়ার্স একটা লিখিত বই বের করছে। আর ইউনিক আছে একটা বই, ইউনিক, ইউনিক। ইউনিক বাংলাদেশ বিষয়াবলী। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এই দুইটার সাথে মিলায়া একটু একটু মনে নোট টোট করে পড়লে মোটামুটি একটা পর্যায়ে দাঁড়ায়। আর আমি একটা স্যার হ্যান্ড নোটও কালেক্ট করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির একটা ভাইয়ার, উনি পরে পুলিশ ক্যাডার হয়। তো আমি ওনার একটা একটা হ্যান্ড নোট কালেক্ট করেছিলাম যেখানে উনি কয়েকটা চ্যাপ্টার, সরকারের অঙ্গসমূহ, বাংলাদেশের সংবিধান, কয়েকটা চ্যাপ্টার এত গুছিয়ে নোট করেছিলেন যে আমি মানে হচ্ছে আহ ওখান থেকে খুব একটা হেল্প পেয়েছি আর কি। স্যার ইলেকট্রিসিটি চলে আসছে, ওখান থেকে আমি না, একটা ঠিক বেশ আছে। হেল্প পেয়েছি। হ্যাঁ। এই হচ্ছে। আর এখন যেহেতু স্যার বিভিন্ন ধরনের কোর্সেস অ্যাভেলেবেল আছে, আমি মনে করি যে ওটাও একটা ভালো পথ। তবে ওই যে ইন্টিগ্রিটিটা ধরে রাখতে হবে। মানে আমি ওই যে শুধু এনরোল করে রাখলাম কিন্তু আমি করলাম না ক্লাস, সেটা হবে না। আমার সবগুলো আলাদা আলাদা নোট খাতা ছিল। আমার গণিতের 2টা নোট খাতা ছিল, আমার জ্যামিতি, ত্রিকোণমিতি আমার চমৎকার ভাবে নোট করা, এবং এখন পর্যন্ত এগুলো আছে। মানে খুব সুন্দরভাবে আমার এমন হয়েছে যে আমি শুধু খাতা পড়ে পরীক্ষা দিতে চলে যেতাম। শেষে এরকম হয়েছে, মডেল টেস্ট বলেন বা ফাইনাল, আমি হচ্ছে শুধু খাতা আমার এমন ভাবে গোছানো ছিল যে আমি মানে আমার আবার স্যার টাইম ছিল, মানসিক দক্ষতার আমার একটা নোট করা ছিল, যেটা আমি 3 থেকে 4 ঘন্টায় আমি দেখে ফেলতে পারতাম একবার। আচ্ছা আচ্ছা। পৃষ্ঠা উল্টে আমি দেখে ফেলতে পারতাম 3 থেকে 4 ঘন্টায়। আর আর হচ্ছে স্যার একটানা যে পড়া, হ্যাঁ,
একটানা যে পড়া এইটার একটা মানে ক্যাপাবিলিটি থাকতে হবে। আর হচ্ছে স্যার ফ্রি হ্যান্ড রাইটিং যেটা, হ্যাঁ, এখন কিন্তু পুরা চেঞ্জ করে ফেলছে 45 বিসিএস থেকে, পুরা চেঞ্জ করে ফেলছে। এখন কিন্তু রচনা এসে টেসে এমন দেয় যেটা জীবনও কমন ফলানো সম্ভব না। ওখানে বসে ইনস্ট্যান্ট নিজের যে স্কিল, নিজের যে আগের যে যত নলেজ, সেগুলোকে কাজে লাগিয়ে ওখানে বসে অ্যান্সার করে আসতে হবে। তো আমার এটা একটা টেকনিক যে ধরে নিতেই হবে যে রচনা কমন আসবে না, এসে কমন পড়বে না, নিজে থেকে লিখতে হবে। তো ওইভাবে নিজেকে একটু মানে প্রস্তুত করতে হবে আর কি। আর ওকে স্যার ওকে, আমাদের সাথে খেয়ে খেলাই রুহুল, ফেলতেছি দেখি। এই আমি একটু বলি, একটু রুহুল জয়েন করেছে। আমরা তাসমিয়া রুহুল আচ্ছা দুজনের আচ্ছা। সাথে প্যারালালি গল্প করবো এখন। আচ্ছা রুহুলকে, আচ্ছা 2 মিনিট পরে ফ্লোর দিই, তাসমিয়ার গল্পটা আরেকটু আছে, তাসমিয়ার আরেকটু গল্প শুনি। আচ্ছা, আমরা তো প্রশ্ন তো শুধু আমি করতেছি, আমাদের যারা স্টেক হোল্ডার, যারা আমাদের সাথে ক্লাস করছে, তাদের কি প্রবলেম ফেস হচ্ছে বা তারা কি মনে করতেছে? আচ্ছা, তোমার কাছে তাসমিয়া এরকম কি মনে হয়েছে যে তোমার বাংলাদেশের এই সংবিধান পাঠটা কঠিন মনে হচ্ছে, বা সংবিধানের ধারাগুলো মনে রাখার স্পেশাল কোনো টেকনিক আছে, এই জাতীয় কোনো কিছু তোমার কাছে মেসেজ আছে কিনা? স্যার আমার কাছে পুরা বাংলাদেশ অ্যাফেয়ার্সটাই রিটেনে আর খুব অগোছালো মনে হয়েছে, কারণ ওই যে ভালো স্টাডি ম্যাটেরিয়াল নাই। দ্যাটস ওয়াই আমার খুবই মানে, আর কোনো স্যার সিলেবাস নাই তো, কোনো শেষ নাই। আপনি অর্থনৈতিক সমীক্ষা পড়তেছেন, আপনি সংবিধান পড়তেছেন, আপনি হচ্ছে পররাষ্ট্র নীতি পড়তেছেন, বা উমেন এম্পাওয়ারমেন্টের যে চ্যাপ্টারটা, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কোনো শেষ নাই স্যার। আমি এখন কোনটা রাখে মানে কোনটা রেখে কোনটা পড়বো, ব্যাপারটা ছিল এরকম। তো হ্যাঁ, আমার স্যার বাংলাদেশ অ্যাফেয়ার্সটা এতটাই অগোছালো ছিল যে আমি কোনোদিন একদম ডিরেক্ট পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, 43-এ ডিরেক্ট যেদিন আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষা দিয়েছি, সেদিনের আগ পর্যন্ত আমি কোনোদিন একটা খুচরা একটা পরীক্ষাও দিতে পারিনি। এটা মডেল টেস্ট বলেন বা কিছু, আমার কোনোদিন পড়াই হয় নাই, শেষ হয় নাই। মানে এটা মানে বাংলাদেশ অ্যাফেয়ার্সটা ছিল এমন একটা মানে একটা লুপ হোল আমি বলবো। আর নিজেকে ওই যে সংবরণ করা যায় না যে আমি এটা একটু পড়ি, একটা চ্যাপ্টার পড়া শুরু করলে আমি তো এটা এটা একটু পড়ি, এটা একটু পড়ি, এরকম করে করে অনেক টাইম কিল করে। তো এই ক্ষেত্রে স্যার পরবর্তীতে 45-এ কিন্তু আমি গুছিয়ে ফেলছি একদম। হ্যাঁ, এই কোন চ্যাপ্টারের কোন কোনখান থেকে কতটুকু পড়বো আমি হচ্ছে স্যার এরকম হয়েছে যে ওই যে ভাইয়ার নোটটা আনলাম, তারপরে নাইম ভাইয়ের আমি ক্লাস করছি। তো সব মিলে আমার কিছু হ্যান্ড নোট তৈরি হয়েছে, আর আমার 2-3টে সাপোর্টিং বই আছে। তো সব মিলে আমি এরকম হয়েছে যে চ্যাপ্টার 1 দিয়ে আমি 1 নাম্বার কোশ্চেন দিয়ে আমি যেটা হচ্ছে আমি নোট করতে পারছি করছি, আর হচ্ছে যেটা আমি পারি নাই সময়ের অভাবে, সেটা আমি পেজ নাম্বার লিখে রাখছি যে ইউনিক 703। তখন আমি হচ্ছে ওই যে যখন আমার খাতা উল্টাইতাম, তখন আমি ওই যে ইউনিক থেকে 703 নাম্বার পেজ এনে পড়ে পরবর্তীতে চলে যাইতাম। মানে এরকম আমার একটা, আমি নিজে একটা গুছিয়ে আনছিলাম। মানে এটা হচ্ছে আচ্ছা স্যার আচ্ছা এমনিতে স্যার পড়া তো খুব একটা কঠিন না, প্রিলিতেও তো আমরা ওই সেম জিনিস চর্চা করে করে আসি। খুব যে একটা আচ্ছা। কঠিন ব্যাপারটা এরকম না, কিন্তু অগোছালো আর কি। তো গুছিয়ে পড়াটা হচ্ছে কঠিন। আর তবে আর তাহলে হচ্ছে স্যার শোনো, একটা গল্প শেয়ার তাসমিয়া, করতে চাই। এইখানে একটু একটু হুম। বলে নেই আগে, জি স্যার। এইখানে যারা আছে তাদের কিন্তু টাইম আছে, তারা কিন্তু এখনই পড়া শুরু করে, তাদের জন্য সামনে বেশ লম্বা সময় আছে। তো তোমার জার্নির সাথে এদের ক্ষেত্রে হুম কিন্তু তোমার জার্নির গল্পটা যদি হয়ে যায়, যেহেতু ইয়ে করে ফেলছে, জেনে ফেলছে, সবাইকে বলবো তোমরা যদি এখন থেকে হুম। গুছিয়ে পড়তে পারো। আর সবচেয়ে বড় যে কথাটা বলছে আপু, সেটা হচ্ছে যে সিলেবাসটা ভালো করে বোঝা। দেখো, তুমি সিলেবাসটাই ভালো করে বোঝো নাই। ইভেন আরেকটা জিনিস আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখা। প্রত্যেকটা বেসে তুমি একটা বাংলা পড়তে যাবা, লাস্ট 5 ইয়ার্সে বা 10 ইয়ার্সে বাংলায় যতগুলো প্রশ্ন আসছে, সেটা সম্বন্ধে যদি তুমি একটা ভালো স্কেচ রাখতে পারো মাথার মধ্যে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাংলার এমন কিছু জায়গা আছে যে জায়গা থেকে জীবনেও কোনোদিন প্রশ্ন হয় না। আবার এমন কিছু জায়গা আছে প্রতি বছর ওই জায়গা থেকে প্রশ্ন হবেই 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 হবে। এখন চর্যাপদ, এই চর্যাপদ তোমার পরীক্ষায় প্রশ্নের যে কোনো জায়গাতে চর্যাপদ থাকবেই, এনি হাও চর্যাপদের কোনো একটা ঘটনা থাকবে। কিংবা মনে করো মধ্যযুগ, বিসিএস এ বাংলা সাহিত্যের মধ্যযুগ নিয়ে একটা দুটো প্রশ্ন থাকেই। এখন তুমি যদি মনে করো যে দুনিয়ার সবকিছু পড়তেছো কিন্তু ওইগুলা তুমি কাভার করো নাই, তাহলে দেখা যাবে যে অনেকেই বলে, স্যার আমি তো পড়তে পড়তে শেষ, দুনিয়ার সব বই শেষ করে ফেলতেছি, কিন্তু আমি তো প্রশ্ন কমন ফেলতে পারি না। তাহলে তুমি কিন্তু এই জায়গায় ধরা খাচ্ছ। আবার ঠিক পাশাপাশি কাহিনী আরেকটা হচ্ছে যে তুমি মনে করতেছো যে তুমি, খুব অনেকেই বলে যে হাই হাই, পরে না দেখলাম 2 মাস পড়লো, 2 মাস পরে বিসিএস ক্যাডার কেমনে হইলো, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। ঘাপলা ওইটা না, ঘাপলা হচ্ছে তার সিলেকশন ক্যাপাবিলিটি, শর্টিং ক্যাপাবিলিটি খুবই ভালো। ঠিক বলছি কিনা তাসমিয়া?
জি স্যার। স্যার আমি কিন্তু স্যার সব ওই যে একদম টাই টাই সময় নিয়ে করে কিন্তু আমি কিন্তু অ্যাচিভ করেছি। হ্যাঁ, তো সবার জন্য বলবো যে তোমরা যেহেতু এখন আগে থেকেই তোমরা সচেতন, তাহলে তোমাদের জন্য স্কোপটা আরো বেশি। তোমরা প্রিলি রিটেন দুইটা পাশাপাশি প্রিপারেশন নিবা, সিলেবাস বুঝে বুঝে প্রিলি রিটেন দুইটা পাশাপাশি প্রিপারেশন নেওয়াটা সবচাইতে, মানে আমি বলবো যে আহ সবচাইতে সেফ। এখন এখন যে মানে চেঞ্জেস গুলো আসতেছে, এবং রিটেনে স্যার পাশ করাচ্ছে স্যার 4,000, 3,000, 3,500, হ্যাঁ, পোস্টই হচ্ছে 3,500-এর বেশি, কিন্তু হ্যাঁ, রিটেনে পাশ করাচ্ছে 3,500। তো মানে এই যে ব্যাপারগুলো তো এখন হচ্ছে আরো কঠিন করে ফেলছে। তো সেজন্য মানে প্রিপারেশনটাও সেইভাবে, মানে ওভাবেই শুরু করতে হবে, একদম গুছিয়ে শুরু থেকে প্ল্যান ওয়েতে আগাতে হবে, তাহলে হচ্ছে সাকসেস পসিবল। আর আমি স্যার একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমার সাথে ঘটেছে। তো মাস্টার্সে যেদিন স্যার লাস্ট পরীক্ষা ছিল আমার মনে আছে, সয়েল বর্ন ডিজিজেস, আমার ফার্স্ট সেমিস্টারের যে ফাইনাল চলতেছিল। তো ওই দিন ছিল আমার কোচিং এর মডেল, আমি শুধু মডেল টেস্ট গুলো দিয়েছিলাম আর কি, মানে মডেল টেস্টের ব্যাচে ভর্তি হয়েছিলাম। তো হচ্ছে ওই দিন ছিল আমার ইংরেজি প্রথম, ফার্স্ট মডেল টেস্ট ছিল ইংলিশ। যেহেতু 20 দিন পরে পরীক্ষা, তো ওরা ওই 20 দিন আগে শুরু করে আর কি। এভাবে করে করে পরীক্ষাগুলো শেষ করে, এক দুই দিন গ্যাপ দিয়ে। তো আমি স্যার হচ্ছে সয়েল বর্ন ডিজিজেস পরীক্ষা দিয়ে আমার মনে আছে, আমি আমি খুব সকালে উঠে পড়তে বসতাম আর কি। পরীক্ষার দিন আমি 4টা 5টার সময়, সকাল ভোর রাত 4টা বা 5টায় উঠে পড়ে পরীক্ষা দিতে যাইতাম। তো যখন হচ্ছে সয়েল বর্ন ডিজিজেস পরীক্ষা দিলাম, 3 ঘন্টা, 3 ঘন্টা স্যার অনেক লেখা ছিল। লেখা টেখা দিয়ে ওই দিন আমার ছিল কোচিং এর ফার্স্ট মডেল টেস্ট ইংলিশ। তো আচ্ছা, আমি ওখান থেকে পরীক্ষা দিয়ে আমি ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট, আমি হচ্ছে মনে হয় খাইও নাই, আমি ডিরেক্ট কোচিং এ চলে গেছি। একটা ওই যে শুধু একটা এর বই নিয়ে। তো আমি চিন্তা করছি যে আমি হচ্ছে রিটেনের জন্য আমি এখন কিছুই পড়তে পারবো না, ইংলিশ আমি কিছুই পড়বো না, শুধু আমি 5-6টা দেখবো, ওইটার মধ্যে যদি কমন পড়ে তাহলে শুধু এসেটা কমন, আর বাকি সব আমি ইনস্ট্যান্ট, আমি আমার আগের পড়াশোনা থেকে আমি পরীক্ষাটা দিব, পরীক্ষাটা মিস দিব না। তো তো ওখানে বসে স্যার আমি 5-6টা টেসে দেখে আমি হচ্ছে 4টার মানে পরীক্ষা দেওয়া শুরু করলাম। তখন স্যার মানে ওখানে কোচিং এ বিদ্যুৎ ছিল না, আমি ঘেমে টেমে মনে করেন যে একাকার। তো 4 ঘন্টা পরীক্ষা দিলাম, আবার স্যার এসেটা আসছে কি, সাইবার ক্রাইম এন্ড ইটস নেগেটিভ ইম্প্যাক্ট ইন সোসাইটি, এরকম একটা কঠিন জিনিস আসছে, এটা আমি ওই যে 5-6টা পড়ছি সেটার মধ্যে ছিল না। তো তার মানে ওখানে বসে সকালে ওই তিন দিন আমি ঘন্টা স্যার পরীক্ষা সাত দিছো, ঘন্টা পরীক্ষা দিছি। বিকালে 4 ঘন্টা, ওই টোটাল সময় আবার 4 ঘন্টা পরীক্ষা দিছি। 7 ঘন্টা টোটাল। টোটাল 7 ঘন্টা পরীক্ষা দিয়েছি স্যার, এবং স্যার সেই যে ঘেমে টেমে মানে একাকার, এবং স্যার ব্রেনের উপর খুবই চাপ পড়ছে আমার, যে সাইবার ক্রাইম নিয়ে যখন আমি ইনস্ট্যান্ট ওখানে বানিয়ে আমি রচনাটা লিখতেছি, মানে এটা হচ্ছে কি স্যার, মানে খুবই একটা আহ একটা টাফ একটা বিষয় ছিল আমার জন্য। তো এক্সাম দিয়ে আসলাম, পরে দেখা গেছে যে স্যার আমি ওই পরীক্ষাটায় আমি সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছিলাম ইংলিশে। তো বেসিকটাও ইম্পর্টেন্ট, সবসময় যে সবকিছু একদম সিলেবাস ধরে পড়ে যেতেই হবে এমন কিছু না, অনেক জিনিস আছে যে স্যার খুব একটা পড়তে হয় না। হ্যাঁ, ফুল সিলেবাসে আবার অনেক জিনিস আছে স্যার ওভারল্যাপ হয়। হ্যাঁ, এসে যেটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য পড়লাম, মানে এসে যেটা বাংলার জন্য পড়লাম, সেটা ইংলিশেও চলে আসতে পারে। আবার সেই সেই টপিকটা দিয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্স এও একটা কোশ্চেন চলে আসতে পারে, ইন্টারন্যাশনালও একটা আসতে পারে। এরকম তো কিছু সেটাই, টপিকস আছে যেগুলো এক হচ্ছে কথায় তোমার কাছে যদি সব দিকে ইনফরমেশন কম। গুলো থাকে, সবগুলো ইনফরমেশন থাকে, সেটা তোমার যেখানে আসুক তুমি সাজিয়ে লিখতে পারবে। সেক্ষেত্রে ইনফরমেশন রিচ করাটা হ্যাঁ। খুব বেশি ইম্পর্টেন্ট, তাই না? তোমার যদি ইনফরমেশন নাই জি থাকে স্যার। তুমি তো পারবা না কিছুই বলতে, ভান্ডার শূন্য। হুম। আচ্ছা, তোমার আমরা দুজনে হ্যাঁ। বেশি কথা বলছি, এবার প্রশ্ন শুনবো। আমাদের এই যে সামনে যারা আছে পার্টিসিপেন্ট, তারা প্রশ্ন করুক, তারপরে তাদের প্রশ্ন শেষ করে আমরা রুহুলের সাথে রুহুলের গল্প শুনবো আজকে। আর একটু প্লিজ তোমাদের প্রশ্ন, প্লিজ সবাই একটা করে প্রশ্ন করো। আমাকে গ্রুপে কে জন্য কি কি প্রশ্ন করছিল, তোমরা একটু প্রশ্ন করো। সেই যে আমি ওই প্রশ্নটা শুনতে চাচ্ছি না, তোমরা সরাসরি প্রশ্ন করো প্লিজ, কুইক, দেরি যদি করা কিছু যাবে না। জানার থাকে। হ্যালো আপু, রিফাত প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? শোনা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। জি আপু, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপু, ফ্রি হ্যান্ড রাইটিং এর এটার ক্যাপাবিলিটি কিভাবে বাড়াবো? কারণ আপনি বলছেন যে রচনা এখন খুব একটা কমন পড়ে না।
আপু শুধু রচনা না, আমি তো অন্যান্য কোশ্চেনও দেখি যে খুব একটা আসলে বই পড়ে কমন ফেলানো যায় না। তো ওই ক্ষেত্রে আমি কিভাবে অ্যান্সার করব? আর আপনি বলছিলেন যে এই যে আপনার যে কোচিং এ মডেল টেস্টে যে রচনাটা আসছিল, ওইটা আপনি না পড়েও কোচিং এ ফার্স্ট হয়েছেন, এটা মানে কিভাবে হয়েছেন? বা আপনার বেসিকটা স্ট্রং করার পিছনে আসলে কিভাবে কাজ করছেন, এটা একটু জানতে চাচ্ছিলাম। আর আপু আরেকটা কোশ্চেন আছে আচ্ছা। আমার। প্রথমবার যখন আমরা হুম। রিটেন পরীক্ষাটা যদি আর কি মানে পড়া শুরু করি, আমরা নিজেরা কিভাবে সিলেবাসটা গুছায় আনবো? কারণ আমরা তো বেশিরভাগই মানে সবাই তো আমরা মোটামুটি সায়েন্সে পড়ছি। তো জেনারেল নলেজ আমাদের জন্য এমনিতে একটু টাফ। তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে গুছায় আনতে পারি সিলেবাসটা? আচ্ছা আচ্ছা। ওকে, ফার্স্ট হচ্ছে ফ্রি হ্যান্ড তো রাইটিংটা নিয়ে একটু বলো, যে কিভাবে এটাকে রিচ করা যাবে বা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে, প্রথমে বলবো যে যেটা তুমি একদম ছোটবেলা থেকে পড়াশোনা করে করে বড় হয়েছো সেটার একটা ইম্প্যাক্ট আছে, ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট। ছোটবেলা থেকে যদি ওই যে বেসিকে কোনো ঘাটতি না থাকে, তাহলে হচ্ছে এটা অনেকটা ইজি হয়ে যায়। আর মানে এখন বিসিএস এর জন্য আবার এটা চর্চা করতে হবে নতুন করে, নতুন করে একটু ফ্লারিশ করতে হবে। কিভাবে? হচ্ছে ট্রান্সলেশন আছে না, ট্রান্সলেশন, ট্রান্সলেশনটা একটু প্র্যাকটিস করতে হবে ঘন ঘন, বিভিন্ন টপিক ধরে ধরে, ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে। তারপর হচ্ছে পেপারের যে সম্পাদকীয়টা আছে না, এডিটোরিয়াল যেটা বলে, ইংলিশ বাংলা দুইটাই। আমার আমার মেসেজ হচ্ছে যে দৈনিক, দৈনিক তুমি একটা এডিটোরিয়াল থেকে একটা টপিক, তুমি একটা টপিক তুমি দেখে দেখে লেখো। তুমি দরকার হলে ইংলিশটা তুমি দেখে দেখে লেখো, তাহলেও তোমার অনেকটা, আমি বলবো এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ব্যাপারটা, এটা অনেকটা কভার হবে। আর হচ্ছে ওই সময় যখন তুমি একটা, ধরো ইংলিশ তুমি একটা ইয়া লিখে ফেললা দেখে দেখে এডিটোরিয়ালের, তখন তুমি হচ্ছে যদি দুই একটা আনকমন ওয়ার্ড থাকে, তখন কিন্তু তুমি সেটা একটু দেখে আসবা যে এটার অর্থটা কি, একটু দেখে আসি। তো এইভাবে তুমি যদি দৈনিক তুমি একটা প্র্যাকটিস করো, তোমার এটা ট্রান্সলেশনের জন্য কাজে আসবে, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কাজে আসবে। আর হচ্ছে মেইনলি বলবো যে মাঝে মধ্যে একদম চোখ বন্ধ করে একটা টপিক নিজে থেকে কল্পনা করে তুমি একদম মানে লিখা শুরু করবা যে আমি এটা নিয়ে 10টা লাইন লিখবো। সাহস করে 10টা লাইন লিখে ফেলবা চোখ বন্ধ করে। যদি পারো তাইলে মনে করবা যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করবা। আর একটা পর্যায়ে কি হয়, ধরো আমি সাইবার ক্রাইম পড়ি নাই, কিন্তু আমি ধরো তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়তেছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়তেছি, এইটা পড়তেছি ওইটা পড়তেছি, তখন কিন্তু তোমার সাইড ইনফরমেশন যেগুলো, আমি ডিরেক্ট ওটা না পড়লেও ওটার ওটাকে লিখতে সাপোর্টিং যে জিনিসগুলো আছে, ঠিক আছে, আমার কিন্তু কিছু কিছু জিনিস আমার কিন্তু নলেজে মানে অলরেডি ঢুকে গেছিল তখন। এরকম তোমার যে আনকমন যে কোশ্চেন গুলো আসে, সেগুলো দেখবা যে তুমি একটা সম্পাদকীয় বা পেপার, মানে পেপারের যে এডিটোরিয়াল, ওখান থেকেই মেইনলি হচ্ছে ওরা পিক করে, আমি যতটুকু বুঝি। আন্তর্জাতিকের যে কলামটা বা হচ্ছে যে হট টপিক গুলো যে থাকে, ধরো প্যারাডাইম শিফট, তারপর হচ্ছে যেগুলো তোমার ইন্টারন্যাশনালি চর্চা হচ্ছে বর্তমানে, ট্রেন্ডিং কোনো একটা জিনিসই কিন্তু দিয়ে দেয়, খুব যে আনকমন জিনিস দেয় এমন না। আর যেটা একদমই আনকমন, সেটা মনে করবা যে সবার জন্য আনকমন, সেখানে তুমি বুদ্ধি খাটাই তুমি 10টা লাইন লিখে দিয়ে আসো, ফাঁকা রাখবা না, 10টা এখন লাইন আমি যদি একটু লিখে দিয়ে একটু আসো, বলি, হ্যাঁ একটু তাহলে মনে করবা যে আমাদের তাসমিয়ার থেকে সাথে একটু একটু, আগায় আসবা। তাসমিয়ার সাথে একটু অ্যাড করি হুম। রিফাতকে। আচ্ছা রিফাত, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, রিফাত শুনছো? জি স্যার। হ্যাঁ, তোমাকে যদি এখন আমি বলি যে তুমি আমার সাথে 3 মিনিট পাবলিক স্পিকিং করবা, সেটা হচ্ছে ইস্যু হচ্ছে হরমুজ প্রণালীর কারণে বাংলাদেশের এই ইয়ের দাম, বাংলাদেশে এই মুসুর ডালের দাম বেড়ে যাচ্ছে, এটার উপর তুমি 10 মিনিট 5 মিনিট বলো। তুমি যদি এটার উপর বলতে পারো যে হরমুজ প্রণালীর কারণে বাংলাদেশে ফুলকপির দাম কেন 5 টাকা বাড়বে কেজিতে, তুমি যদি এটা যদি বলতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবো যে তোমার আজকে তোমার ইয়ে বাড়বে। কারণ হচ্ছে যে তুমি দেখো গত কয়েক মাস ধরে বা 1-2 মাস ধরে হরমুজ প্রণালী হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টপিক। এই ইন্টারন্যাশনাল টপিকসে হরমুজ প্রণালী এত কথা হয়েছে, এইটার কারণে ওয়ার্ল্ড পুরা সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সারা বিশ্বে তেলের ক্রাইসিস বেড়ে যাচ্ছে। যখন এটার কারণে তেলের দাম বাড়ে, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়, পরিবহন খরচ বাড়লে বাংলাদেশে কাঁচামাল রপ্তানি ইয়ে করা মানে ট্রান্সমিট করা, ইয়ে করা, এটাতে প্রভাব পড়ে। ফলে হয় কি, কনজিউমারদের উপর একটা প্রেশার পড়ে। নট অনলি দিস, বাংলাদেশের মুদ্রাস্ফীতি বেড়ে যায়, মূল্যস্ফীতি বেড়ে যায়, সরকারকে টাকা ছাপাইতে হয়, তেল নিয়ে আসার জন্য সরকারকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। এই যে টোটাল ক্রাইসিসটা তুমি যদি এক্সপ্লেন করতে পারো, তাহলে তুমি দেখবা হরমুজ প্রণালী নিয়ে তোমার আর পৃথিবীতে কেউ ঠেকাইতে পারবে না। শুধুমাত্র এরকম একটা টপিকস না,
এরকম যতগুলো টপিকস আছে, ছোট ছোট নতুন নতুন টপিকস, প্রত্যেকটা টপিক্সে তোমার একটু ডিটেল জানা লাগবে। আমি যেটা বললাম খুবই সুপারফিশিয়াল। তোমার পরীক্ষায় এরকম প্রশ্নের ক্ষেত্রে আমি যতটুকু বলছি 10-এর মধ্যে আমি 3 পাবো, কিন্তু তোমাকে 10-এর মধ্যে 7 পাইতে গেলে তখন তোমাকে বলতে হবে যে হরমুজ প্রণালীর মাধ্যমে আমাদের কত কিলোমিটার ডিস্টেন্স আমাদের হচ্ছে, আমাদের হরমুজ প্রণালী না হয় অন্য দেশ থেকে যদি আমাদের তেল নিয়ে আসতে হতো তাহলে জাহাজ দিয়ে কত কিলোমিটার পার হইতে হইতো, ডলারের প্রাইস কত, সরকার গত বছর কত টাকা তেল, কত ব্যারেল তেল আমদানি করছে, এই বছর কত ব্যারেল আমদানি করবে, তারপরে বাংলাদেশে তোমার ফুলকপির উৎপাদন কত হয়, গত বছর কত হয়েছে, এই বছর কত, ঢাকা থেকে রংপুর থেকে ঢাকায় ফুলকপি, এক ট্রাক ফুলকপি নিয়ে আসতে কত টাকা গাড়ি ভাড়া লাগে, তোমাকে এই তথ্যগুলো দিতে হবে। তুমি যদি ইনফরমেটিভ অ্যান্সার না দাও তোমার নাম্বার হবে গদবাঁধা নাম্বার, সেটা হচ্ছে পাস মার্ক তুমি পাবা রিটেনে। বাট তুমি তুমি ওই যে বললাম যে তুমি 10,000-এর মধ্যে যারা এবার 3,500-3,500-এর মধ্যে থাকতে পারে নাই তারা কিন্তু বিসিএস থেকে আউট, তুমিও আউট হয়ে যাবে। তোমাকে ইন থাকতে হলে তোমাকে ইনফরমেটিভ অ্যান্সার লিখতে হবে। ইনফরমেটিভ বলে একেবারে টু দা পয়েন্টে কিছু কথা তোমাকে লিখতেই হবে, যে গত এত সালে এত ইয়ার চুক্তির মাধ্যমে সরকার মানে আন্তর্জাতিক পলিসিতে এই পরিবর্তন হয়েছিল দেখে হরমুজ প্রণালীটা এইভাবে ব্যবহার হচ্ছে, কিন্তু সম্প্রতি ট্রাম্প সরকার এত তারিখে ঘোষণা দিছে যে হরমুজ প্রণালী এইভাবে লিখতে হবে। আমি কি বোঝাইতে পারছি রিফাত? জি স্যার। আবার হচ্ছে ধরো তুমি হরমুজ প্রণালীর ছবি এঁকে দিলা তুমি এই কোশ্চেনের মধ্যে। আমি এরকম হয়েছে আমি 2 মিনিটে বাংলাদেশের ম্যাপ আঁকতে পারতাম, এরকম ম্যাপ যে হচ্ছে তোমার ওই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ সহ যে গ্রিড লাইন দিয়ে আমি 2 মিনিটে একটা বাংলাদেশের সুন্দর একটা ম্যাপ আঁকতে পারতাম। তো এরকম কিছু জিনিস আছে তোমার চর্চা করতে হবে, এবং তুমি যেখানে পারবা এটা কিন্তু তুমি কিন্তু ডিরেক্ট পাবা না কোশ্চেনে। তুমি মনে করবা যে আল্লাহ এখানে আবার কি দিব, কিন্তু কিন্তু ওইখানেই অনেক কিছু দেওয়ার মতো থাকবে। তুমি একটা কোটেশন দিতে পারবা, তুমি একটা ম্যাপ দিতে পারবা, একটা ডেটার একটা চার্ট দিতে পারবা। যাই হোক, এখন মনে হয় একটু ভয় পাচ্ছো, ভয়ের কিছু নাই। তুমি যখন এই মানে জিনিসটার মধ্যে ঢুকে যাবা তখন দেখবা যে তোমার কাছে এগুলো সহজ লাগছে। তোমার হচ্ছে শোনো, এগুলোতে হচ্ছে ডট আছে অনেকগুলো, তোমার ডট গুলো কানেক্ট করা শিখতে হবে। ধরো তুমি একটা জিনিস, তুমি একটা পেপারে ছোট্ট একটা 5টা লাইন পড়ছিলে একটা জায়গায়, তো সেটাই তুমি পরীক্ষার হলে কোনো একটার মধ্যে তুমি যদি ওটা ঢুকাই দিতে পারো কোনো এক ভাবে তুমি লিঙ্ক করে, দেখবা যে তোমার মার্কটা ভালো চলে আসছে। আর তুমি আরেকটা কোশ্চেন করছিলা যে রিটেনেরটা কিভাবে তুমি কাভার করবা। তো আমি বলবো যে হচ্ছে প্রিলির সাথে সাথেই ধরো তুমি প্রিলির জন্য তুমি বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়তেছো, তখন তুমি রিটেনের জন্য এক সেট বই কিনে ফেলো। আর হচ্ছে অনলাইনে এখন বিভিন্ন স্যাররা এত সুন্দর চমৎকার ভাবে পড়ান গুছিয়ে যে তোমার আর গোছানোর চিন্তা করতে হবে না। তুমি নাইমের ব্যাচে ভর্তি হও, তারপর একটা মোহাম্মদ মিরাজ মিয়া একটা ভাইয়া নতুন আবার শুরু করছে ঢাকা ইউনিভার্সিটি। তো ওনারা অনেকটা আমাদের জন্য প্রস্তুতিটা না অনেকটা সহজ করে ফেলছে। হ্যাঁ, তো তুমি হচ্ছে ওই ওই আমি আমি এইভাবে আগাইছিলাম রিটেনটা, কারণ আমার হচ্ছে সময় ছিল না। আমি হচ্ছে ওই যে রিটেনের জন্য আমি আগে থেকে খুব একটা বেশি পড়াশোনা করতে পারি নাই, আমি শুধু পড়ে প্রিলি পাশ করলাম। দেন হচ্ছে রিটেনটা কিন্তু আমি ওভাবে ম্যানেজ করেছি আর কি। যেমন ধরো আমি মানে ইংলিশে আমি হচ্ছে একজন আছে, শরীফ হোসাইন আহমেদ চৌধুরী স্যার। তো স্যার এত মানে এতটা পজিটিভ একটা মানুষ যে ওনার ক্লাস করলেই আমার ভালো লাগতো এরকম আর কি। তো উনি হচ্ছে ট্রান্সলেশন আমি আর আর কোনোদিন আমি করি নাই। স্যার ক্লাসে ওগুলো ধরে ধরে প্রতিদিন নতুন নতুন এক একটা কঠিন টপিক আনতো, সায়েন্সের একটা টপিক যেটাতে ব্রেন খাটাইতে হইতো, তারপর আর্টস কালচার এখন যেগুলো আসে ফিলোসফি, এই টাইপের চ্যাট জিপিটি বা এরকম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই টাইপের না, ইকোট্যুরিজম, এরকম আনকমন টপিক নিয়ে প্রতিদিন একটা করে আনতো। হ্যাঁ, এনে বাংলা থেকে এটার ইংলিশ করতাম আমরা, অথবা ইংলিশ থেকে বাংলা করতাম। তো আমাদের ওই যে একটা পুরো ক্লাস চলে যেত একটা ট্রান্সলেশন করতে একটা প্যারাগ্রাফ। তো এইভাবে তুমি যখন এগুলো থিঙ্ক করবা একটা চর্চার মধ্যে ঢুকবা, দেখবা যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং বা তুমি চিন্তা করতে পারতেছো আউট অফ দা বক্স, তোমার চিন্তার যে ক্যাপাবিলিটি ওটা তোমার বাড়তেছে। আর একাডেমিকের সাথে যে একটা ক্ল্যাশ করে, একাডেমিকের সাথে সবসময় ক্ল্যাশ করবে, এটা তোমার হ্যান্ডেল করতে হবে। কিচ্ছু করার নাই। আর আমার মেসেজ হচ্ছে যে কোনোটার জন্য কোনোটা ছাড়বা না। ধরো তুমি তুমি ধরো এরকম হয় অনেকে যে মাস্টার্স পরে করব, আমি এখন আগে বিসিএস দেবো, এটা কখনো করা যাবে না। আমি বলবো যে দুইটা একসাথেই সম্ভব। আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু তার সাধ্যের অতিরিক্ত চাপায় দেন না। আর ওই মাস্টার্স থেকে গেলে তারপর যদি বিসিএস ও না হয় তখন কিন্তু একটা মানে একটা হযবরল কন্ডিশন, লাইফের একটা আনস্টেবল সিচুয়েশনে আমাদেরকে চলে যাওয়া লাগে। আর আমি তো জার্নিটা একটু মানে একটা
বিচ্ছিন্নভাবে শেয়ার মানে করেছি, একটা ফ্লো ছিল না যদিও। তারপর তারপর এটার মধ্যেই নানান ধরনের টানাপোড়েন ছিল। আহ, আমার যে হচ্ছে হলের যে রুমের যে পরিবেশ, এগুলো অনেকটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে আসলে। দেন হচ্ছে এই যে মেয়ে যারা আছো তাদেরকে বলবো, এবং ছেলেদেরও অনেক প্রেশার থাকে, পারিবারিক প্রেশার থাকে, যে ধরো তোমাকে 2টা বছর সময় দিবে চাকরির জন্য, সে সময়টা তারা দিবে না। তারা মনে করে যে এই এখন তুমি এতগুলো অ্যাপ্লাই করছো, এখানে ব্যাংকে অ্যাপ্লাই করলো, এখানে এখনো হচ্ছে না কেন, এখনো হচ্ছে না কেন, মানে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। এবং হচ্ছে তোমার মেয়েদের বলবো, মেয়েদের বিয়ের একটা প্রেশার থাকে। ধরো এরকম রিলেটিভ থাকে যে তাদের হচ্ছে কোনো খেদে কাজ নাই, এবং হচ্ছে মেয়েরা যে বড় হয়ে পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে তারপর বিয়ে করতে পারে, এই ধরনের ফিলোসফিতে তারা বিশ্বাস করে না। তাদের জীবনের মূলমন্ত্রই মানে ওইটাকে কেন্দ্র করে আগে যায়, এখনো বিয়ে হচ্ছে না কেন, এই এখনো বিয়ে হচ্ছে না কেন, কি জানি সমস্যা আছে। মানে ডিরেক্ট জিজ্ঞেস করে, একটা পর্যায়ে হয় এরকম যে ডিরেক্ট জিজ্ঞেস করে যে তোমার এখনো বিয়ে হচ্ছে না কেন, বিয়ে করতেছো না কেন। মানে এগুলা খুবই মানে একটা খুবই একটা খারাপ সময় বলবো, সামনে তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এবং ডিসহার্টেন হওয়া যাবে না, এই জায়গা থেকেই ফাইট দিয়ে তোমাদেরকে মানে অতিক্রম করে আসতে হবে। আর যখন সাকসেসফুল হবা দেখবা যে ওই মানুষগুলো এবার তোমাদের চারপাশে ঘুরতেছে, তোমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে তার বাচ্চার জন্য, বুক লিস্ট নিচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে জীবনের একটা অংশ বলবো। স্যার আমি কি বেশি বলে ফেলতেছি? না না না, ঠিক আছে। আমরা অবশ্য মানে রুহুলের গল্প শোনার জন্য তো প্রস্তুত। আর আর কোনো ছোট প্রশ্ন থাকে, বুলেট পয়েন্টের দু স্যার একটা প্রশ্ন শুনবো। কারো কোনো প্রশ্ন আছে? বুলেটে, একদম বুলেট। হ্যাঁ, প্রশ্ন রিফাতের প্রশ্নটা খুব সুন্দর ছিল, এটা দরকার ছিল কিন্তু তাসমিয়া, রিফাতের প্রশ্নটা এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর কারো হুম, কোনো প্রশ্ন ভাই, একদম বুলেট। আমি কি মিজান। অ্যান্সার অ্যান্সার কি তুমি পেয়েছো রিফাত? জি মোটামুটি আপু, বুঝতে পেরেছো? ধন্যবাদ শর্ট আপনাকে। টাইমে জি আর কি আপু। এর চেয়ে? ঠিক আছে। মিজান, মিজান। আপু, আহ, গুছিয়ে হ্যান্ড নোট করার যে মানে বুঝলাম অনেক ইম্পর্টেন্স, কিন্তু আমি গুছিয়ে হ্যান্ড নোট করতে পারি না। এটার জন্য যদি কিছু টিপস শেয়ার করতেন। আচ্ছা, তুমি হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর সেটা বলো। না আপু। হাতের লেখাটা একটু মানে, শোনো, কিছু জিনিস আছে যে তুমি ভালো লাগাই নিবা জোর করে। ঠিক আছে, আমার একটা পরিপাটি, শোনো, আমার একটা 250 পেজের একটা মানে খাতা থাকবে, এটা ছিল আমার একটা প্ল্যান, আমার ভালো লাগা। বুঝছো, আমার একটা টেবিল ছিল গোছানো, যেখানে আমি তাকে তাকে বই সাজায় রাখতাম। একটা পাশে ছিল মানে খাতা, একটা পাশে ছিল বই, একটা পাশে ছিল অন্য কিছু এরকম। তো তুমি হচ্ছে এই যে একটা সৌন্দর্যের একটা যে একটা চর্চা, এটা তোমার মানে মনের ভিতর আনতে হবে। যেমন ধরো তুমি নীল কালি দিয়ে তুমি হচ্ছে প্রথমে টাইটেলটা লিখলা, ঠিক আছে, যে হচ্ছে ধরো বাংলাদেশের ভূপ্রকৃতি। হ্যাঁ, টাইটেলটা লিখে তুমি সুন্দর করে একটা ম্যাপ আঁকলা, দেন হচ্ছে ওখানে নিয়ে তুমি 10টা লাইন লিখে রাখলা, টুকে রাখলা সংক্ষেপে। তো পরবর্তীতে এটা যে তোমার কত কাজে আসবে, ধরো তুমি তোমার পরীক্ষা, পরীক্ষার সময় তুমি শুধু ওইখানের ওই 10টা লাইন দেখে তুমি পরীক্ষা হলে মানে চলে গেলেও তুমি ওই 10টা লাইন তুমি ঠিক রেখে বাকি সাপোর্টিং জিনিস তুমি তোমার নলেজ থেকে লিখে তুমি কিন্তু ওখান থেকে ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবা। কিন্তু তোমার যদি ওই 10টা লাইন আলাদা করা না থাকে, তোমার যদি ওই একটা ধরো প্রফেসরস এর বই বা একটা ইউনিকের বইয়ে গদ বাঁধা লাইনের পর লাইন লাইনের পর লাইন থাকে, তুমি কিন্তু পরীক্ষার আগে ওই দেখে যাইতে পারবা না। ওখানে তোমার 10 লাইন সংক্ষিপ্ত করা ছিল বিধায় তুমি দেখে যাইতে পারতেছো। কিন্তু তোমার যদি ওই যে তোমার যদি ওটা গোছানো না থাকে, তাহলে কিন্তু তুমি অপরচুনিটিটা পাচ্ছ না। ঠিক আছে, আর তুমি যখন নোটটা করবা, তুমি যখন নোটটা করবা তখন কিন্তু তোমার মাথায় অলরেডি ওই জিনিসটা ঢুকে গেছে যে আমি এখানে এই যে 10 লাইন, ঠিক আছে, বা এখানে এই 5টা লাইন। কিন্তু তোমার যখন গদ বাঁধা তোমার গতানুগতিক বই থেকে তুমি এটা পড়ে যাবা, তখন কিন্তু তুমি সেই যে বেস্ট যে আউটপুটটা তুমি এটা দিতে পারবা না। আর এটা হচ্ছে তোমার এই যে নোটবুক থাকার আরেকটা ইম্পর্টেন্ট ফায়দা আমি বলবো, যে ধরো তুমি পরীক্ষার হলে তুমি এটা গুছাই, তুমি যদি বাসায় বসে এটা গুছিয়ে জিনিস না আনতে পারো, তুমি পরীক্ষার হলে কিভাবে তুমি গুছিয়ে আনসার দিবা সেটা বলো। টাইম কম থাকে, তোমার পরীক্ষার হলে এনভায়রনমেন্ট থাকে আলাদা। হ্যাঁ, তোমার একটা কি বলবো, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যেতে পারে, ধরো তোমার ওই যে নানান ধরনের ঘটনা ঘটতে পারে, তো তোমার সবকিছুর জন্য রেডি থাকতে হবে। তো আমি বলবো এই জন্য যে নোটবুকটা তুমি এটা তোমার সাইকোলজিক্যাল ব্যাপার, তুমি চাইলেই তুমি করতে পারো। আর হচ্ছে আমি বললাম না যে আমি হচ্ছে ওই যে বিভিন্ন ভাইয়াদের নোট কালেক্ট করছি, তাহলে তুমি একজনের গোছানো নোট তুমি কালেক্ট করে দেখো যে কিভাবে সে নোটটা করছে, বা তুমি ওইটাই পড়ো। নিজে যদি একান্তই না পারো তাহলে তুমি ওইটা পড়ো। এটা হচ্ছে আমার পরামর্শ থাকবে।
ওকে, আর থ্যাংক হচ্ছে ইউ। ওই যে বিভিন্ন আপু কোর্স। ভাইয়া লাস্ট একটা কথা, শিওর শিওর। হ্যাঁ, আমি কি আপুর হ্যান্ড নোট গুলা কালেক্ট করার কোনো সুযোগ আছে? আছে আছে, আমার বাংলাদেশ অনেক চ্যাপ্টারই আমার সুন্দরভাবে নোট করা আছে। আমি 46-এর জন্য করছিলাম, পরে 46-এর আর পরীক্ষা দেই নাই। এখন হচ্ছে তুমি আমার সাথে আচ্ছা, আমরা যোগাযোগ চেষ্টা করলে করব পরে আমি ওর তোমাকে সাথে দিব। শুধু না, আমরা যদি এরকম হয় তাসমিয়ার ইয়েগুলো পিকচার তুলে পিডিএফ আকারে যদি শেয়ার করতে পারি, তবে সবার কাছে একটা প্লিজ একটা নোটস সবসময় ইউনিক হতে হয়। এটা তোমরা নিজেরা চেষ্টা করলে বেস্ট হবে। তবে আরেকজনেরটা পেলেও ভালো, আমরা চেষ্টা করব তাসমিয়ার ইয়েটা আমরা দেওয়ার জন্য, এই গ্রুপে যারা আছে তাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। তাসমিয়া থ্যাংক আমাদের ইউ সাথে ভাইয়া। থাকবে, তাসমিয়ার সাথে প্রশ্ন করব, আরো কিছু প্রশ্ন আছে। রুহুলের সাথে কথা বলতে হবে। রুহুল আচ্ছা, লাইনে আসো। রুহুল, এই শোনো, রুহুল কিন্তু এত ফর্মাল না, রুহুল কিন্তু এত ইনফর্মাল। রুহুলও কিন্তু শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির, ও এগ্রিকালচার ক্যাডারে আছে আমাদের সাথে। তো রুহুল হচ্ছে মুন্সিগঞ্জে বাড়ি। আর রুহুল মানে রুহুলের বেশি পরিচয় আর কি দিব। রুহুল শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি কত ব্যাচ? 74 আসসালামু ব্যাচ আলাইকুম। ভাইয়া, আমার একবার সিনিয়র। আমি স্যার 74। 74। আর রুহুলের ব্যাচ হচ্ছে বিসিএস ব্যাচ হচ্ছে 43 স্যার। আমি তাসমিয়া 43 তে, ও। তাসমিয়া আবার 45 এ তো প্রশাসন ক্যাডারে চলে যাচ্ছে আর কি। ওকে, ঠিক আছে। রুহুল, আচ্ছা, রুহুলের কাছে কিন্তু সবাই, শোনো, তোমরা কিন্তু সবাই ভাই বোনা এসে সবাই খালি তোমাদেরকে সব মানে যুদ্ধ নোট, ভালো হ্যান্ড রাইটিং, প্রিলি টিলি এগুলো এত কিছু পরামর্শ দিবে। আমরা একটু প্রেমের গল্প শুনবো, হ্যাঁ? আচ্ছা, আমরা সরাসরি গল্পে ঢুকে যাই রুহুল, কারণ হয়ে গেছে কি, এরা অনেকক্ষণ ধরে মানে ইয়ে জাতীয় জি গল্প স্যার। শুনতে শুনতে একটু টায়ার্ড মনে হচ্ছে। রুহুল, তুমি বিয়ে করছো স্যার মানে কখন? তোমার মানে একেবারে সরাসরি প্রশ্নে চলে গেলাম, পার্সোনাল অ্যাটাক করবো তোমাকে। তোমার যেখানে তোমার মনে হয় যে একটু ব্যারিয়ার দেওয়া দরকার, যে স্যার এইখানে আমাকে জিজ্ঞেস করেন না কিছু, তুমি সরাসরি বলতে পারবে। তো রুহুলের ঠিক এই, আছে। বিয়ের গল্পটা একটু শুনি। রুহুল কবে বিয়ে করছো, কত সালে? মানে স্যার স্যার আমি আপনার অ্যান্সারে যাচ্ছি স্যার। একটু আমি পার্টিসিপেন্টের সাথে একটু কথা বলে নিই স্যার। শিওর শিওর শিওর, প্লিজ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? এখানে প্রায় 16 থেকে 18 জন আমাদের পার্টিসিপেন্ট। তো এর মধ্যে স্যার ওরা কি সবাই অনার্স কমপ্লিট করান? কমপ্লিট হয় এখন স্টুডেন্ট মানে ইয়েতে অনার্সে বা আন্ডার গ্রাজুয়েটে আছে? আমি একটু বলে দিই, সামারি বললে সুবিধা হবে রুহুল, তাহলে আমি একটু বলি। সেটা হচ্ছে যে তোমার এখানে বেশ কয়েকজন আছে থার্ড ইয়ারে পড়ে বা ফাইনাল ইয়ারে পড়ে। এদের ইউনিভার্সিটি গুলো হোমোজেনাস না। তোমার শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে 5 জন আছে। তারপর আছে আইইউবিএটি থেকে আছে 2 জন 3 জন। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে থার্ড ইয়ারে 2 জন আছে। তারপর রাজশাহী ইউনিভার্সিটি থেকে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে 2 জন আছে। তারপর আছে তোমার হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আছে, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আছে। দু একজন এখানে হয়তো বা অ্যাবসেন্ট আছে, ওরা আসলে কোর্সে আছে, ওরা পরে রেকর্ড ক্লাসটা দেখবে। এরাই হচ্ছে মোটামুটি আমাদের মেজর স্টেক হোল্ডার। এরা সবাই কিন্তু জাস্ট পড়াশোনার দিকে ইন করছে, মানে চাকরির শুরু, মানে এরা একটা ওভারঅল প্ল্যান চাচ্ছে, কোর্স প্ল্যান, ক্যারিয়ার নিয়ে এরা কি চিন্তা করতে চায়, এরকম। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি স্যার আপনি যে প্রশ্ন করলেন সেটাতে হচ্ছে আমি আসলে খুব অল্প বয়সে বিয়ে করছি। ইভেন কেউ কেউ দুষ্টামি করে বলে আমি বাল্য বিবাহ করেছি। তো বিষয়টা হচ্ছে যে আমি 2017 সালে সালের 2017 সালে সাথে না, আমি তুমি বিয়ে করি। অনার্স কোন ইয়ারে, অনার্সের বলো, অনার্স নাকি কোন লেভেলে, নাকি ইন্টারমিডিয়েট লেভেল কোনটা? তখন হচ্ছে আমি স্যার আমি অনার্স সেকেন্ড ইয়ার, মানে আমাদের হচ্ছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের তো সেমিস্টার, সেখানে হচ্ছে আমি 2 কমপ্লিট করি স্যার। মানে সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ার কমপ্লিট করি, থার্ড ইয়ারে আমি জাস্ট উঠবো এই অবস্থা, তবে পরীক্ষা শেষ হয়নি আর কি। তো ওই অবস্থাতে আমি বিয়ে করি। এখন বর্তমানে আমার 2 ছেলে। আমার বড় ছেলে হচ্ছে ক্লাস 2 তে পড়ে স্যার। আচ্ছা, আর মানে ছোট তোমার ছেলের বাচ্চা বয়স হয় কি, তুমি যখন অনার্স চলাকালীন তোমার কি ফার্স্ট বেবি আসে পৃথিবীতে? না স্যার, আমার বেবি আসে সেটা আমি অনার্স কমপ্লিট হওয়ার পরে মাস্টার্স চলাকালে? তারপর মাস্টার্স এখনো ভর্তি হয়নি, জাস্ট কমপ্লিট হওয়ার পর পরই স্যার। আচ্ছা আচ্ছা। তো তোমার বিয়েটা কি মানে রিলেশনশিপে বিয়ে ছিল? হ্যাঁ স্যার, আমি একটু একটু আস্তে আস্তে আগাই স্যার। না না, বলো, মানে তোমাকে আমি বলো, আসলে তুমি যদি নিজেই বলো তাহলে আর আমি তোমার প্রশ্ন করবো না। আমি আমি নিজেই একটু আস্তে আস্তে আগাই। আমি আসলে মূলত
এখানে যারা স্টুডেন্ট আছে অনেকেই হয়তো এতক্ষণ তাসমিয়া তাসমিয়া যেটা একাডেমি, তাসমিয়া একাডেমিক্যালিও ভালো, আবার তাসমিয়া বিসিএস জার্নিতেও ভালো। আমি একাডেমিতে আমি খুবই খুবই আর কি ইরেগুলার স্টুডেন্ট ছিলাম। বিসিএস জার্নিতে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না। তো আসলে কপাল ভালো, আর উপরওয়ালা সহায়, এই জন্য হয়তো হয়েছে। তো যারা আসলে বিসিএস জার্নিতে আসতে চায় তাদের তাসমিয়ার কাছ থেকে কিছু পরামর্শ তারা পেয়েছে, তারপর আমার কাছে যদি তারা এমনিতে প্রশ্ন করে তাহলে আমি তাদেরকে বলবো। কিন্তু আমি তাদের মধ্যে আসলে এখন যারা এই অবস্থাতে আছে তাদের আসলে মানে মানসিক ভাবে তারা আসলে এখনো প্রিপেয়ার না, কে বিসিএস এ যাবে বা কে অন্য অন্য জায়গাতে যাবে। তো বিসিএস এ যারা আসতে চায় তাদের জন্য আমার মনে হয় যে আমি আমার জার্নিটা শেয়ার করলে তাদের মধ্যে একটা ইন্সপাইরেশন হবে। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। শুনতে তাদের পাচ্ছি মধ্যে ভাইয়া। আমি আমি মনে করি যে তাদের মধ্যে একটা ইন্সপিরেশন হবে। যেমন অনেকে মনে করে যে আমার লাইফে এত এত জটিলতা, আমি কি বিসিএস জার্নিটা শেষ করতে পারবো, আমি কি ক্যাডার হতে পারবো, বা কেউ কেউ হয়তো প্রেম ঘটিত বিষয়ে সামান্য একটু সমস্যা হলে সে ভেঙে পড়ছে, সে পড়াশোনা বাদ দিচ্ছে এবং অন্যান্য কিছুই করতে পারতেছে না, এরকম। তো আমি মনে করি যে আমার জার্নিটা যদি তাদের কাছে শেয়ার করি তাহলে হয়তো তারা একটু মনে সাহস পাবে যে না, আসলে বোধহয় সম্ভব। আমি আসলে এটা আমি আমার যে লাইফে আমি যেটা পার করছি, আমি চাই না যে সবাই এই লাইনে আসুক বা সবাই এটা সবার এই মানে ঠিক সবাই যে এইভাবেই পার করবে, ব্যাপারটা এরকম না। তবে আহ, যদি আমার এইরকম পরিস্থিতির মধ্য থেকেও আমি আজকে 43 বিসিএস এ কৃষি ক্যাডারের মাধ্যমে আমি যদি ক্যাডার হতে পারি তাহলে আপনারাও পারবেন। এইটা মনের মধ্যে দেওয়ার জন্য আমি আসলে আমার জার্নিটা শেয়ার করছি। যে আমি যখন সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ার উঠবো, মনে হচ্ছিল যে সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়নি, তখন হচ্ছে আমি বিয়ে করি। এবং বিয়েটা হচ্ছে আমার আহ আসলে এটা ব্যক্তিগত, পুরোটাই আমার ব্যক্তিগত জীবন। তারপর আমি শেয়ার করছি এই জন্যই যে আপনারা যাতে একটু আপনাদের মধ্যে ইন্সপায়ারটা হন আপনারা। স্যার, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু বলে রাখি, আমাদের 1 মিনিট পরে লাইনটা যদি কেটে যায় তুমি প্লিজ আবার জাস্ট একটু জয়েন করলেই হবে, সবাই প্লিজ জয়েন করবে। আমরা রুহুলের গল্পটা খুবই ইম্পর্টেন্ট গল্প, এটা জানতে হবে। হ্যাঁ রুহুল, কন্টিনিউ করো। আচ্ছা, তো আমি যখন সেকেন্ড ইয়ার কমপ্লিট করি তখনই আমি বিয়ে করি। তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারতেছেন যে আমি বেকার মানুষ, আর হচ্ছে যে ছাত্র অবস্থায় বিয়ে করছি, তার মানে স্বাভাবিক বিয়ে না। তো আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল আমার বর্তমান যে ওয়াইফের সাথে ছিল। তো সেখানে আমি বিয়ে করার পরে তো আমার শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে তারা মানে ডাকাত আর পুলিশ সংমিশ্রণ। ডাকাত আর পুলিশ সংমিশ্রণ এই জন্য বলি যে আমার শ্বশুর পুলিশ ছিলেন, আমার ওয়াইফের বড় ভাই সেও পুলিশ, সে এখন কদমতলী থানাতে আছে। আর আমার শ্বশুর মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক। আর আমার আরো দুইজন যে ওয়াইফের দুই ভাই আছে তারা এলাকাতে, এবং তারা মানে আওয়ামী রাজনীতির সাথে